হাই গাইস, সোয়ান হেয়ার। এই ভিডিওতে আমি আলোচনা করবো স্টার হাউজিং ফাইন্যান্সকে নিয়ে। স্টার হাউজিং ফাইন্যান্স কি করে? এটা একটা খুবই ছোট, খুবই ছোট অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স কোম্পানি। এর তাহলে কম্পিটিটর কারা? এর কম্পিটিটর আবাস হাউজিং ফাইন্যান্স, হোম ফার্স্ট হাউজিং ফাইন্যান্স, তারপর হচ্ছে ইন্ডিয়া শেল্টার হাউজিং ফাইন্যান্স। এর যে মেন কম্পিটিটর, এ কি করে? অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স মানে এই সেগমেন্টটাকে, অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স যে লোন সেগমেন্টটা হচ্ছে বিলো 10 lakhs যে লোন, হোম লোন, সেগুলো হলো অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স লোন। আর এই কোথায় কোথায় এই প্রেজেন্স আছে? প্রেজেন্স যে মহারাষ্ট্র সবচেয়ে এখনো পর্যন্ত মহারাষ্ট্র থেকে 65-70% ওর ইউএম আসছে মহারাষ্ট্র থেকে। দেন হচ্ছে এমপি 10-11%-এর মতো, রাজস্থান 8%-এর মতো, তামিলনাড়ু 5%-এর মতো, অ্যান্ড গুজরাট অ্যান্ড এনসিআর ওরাও 4-5%-এর মতো রয়েছে। তাহলে এখনো পর্যন্ত এই মেজরিটি প্রেজেন্ট কোথায়? মহারাষ্ট্র। তাহলে এর প্রেজেন্ট হিসাবে আমরা দেখে বুঝতে পারছি মহারাষ্ট্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে এর পুরো বুকটা এফেক্টেড হতে পারে। তাহলে এবার আসি যে এর টোটাল যে এখনো মানে ইন্ডিভিজুয়াল মানে এর যে ফোকাস কোথায়? ইন্ডিভিজুয়াল রিটেল লোন, যারা ফার্স্ট টাইম হোম বাই করতে যাচ্ছে, এবং সেই যে সেগমেন্টটা, যে ক্যাটাগরিটা, সেই ইন্ডাস্ট্রিটা কোনটা? ইন্ডিভিজুয়াল যে রিটেল লোন, সে হচ্ছে লোয়ার ইকোনমিক্যালি উইকার সেকশন, যে সেগমেন্টটা মানে যে এটা রয়েছে ইন্ডাস্ট্রিতে, সেই সেগমেন্টটাকে ক্যাটার করবে। অ্যান্ড লোয়ার ইনকাম গ্রুপ, যে কাস্টমারগুলো লোয়ার ইনকাম গ্রুপের সেগমেন্টের মধ্যে পড়ে, তাদেরকে ক্যাটার করবে। আর লোন বুক কত? লোন বলছে অ্যাভারেজ টিকিট সাইজ কত? বিলো 10 lakhs যে অ্যাভারেজ টিকিট সাইজ, সেই অ্যাফোর্ডেবল হাউজিং বিলো 10 lakhs যে অ্যাফোর্ডেবল হাউজিং ক্যাটাগরিকে ক্যাটার করে। তাহলে হয়ে গেল। এবার আসি পারফরমেন্সে। আমি বিজনেসটা বলে দিলাম যে কি করে, এবার আসি পারফরমেন্সে। এই পারফরমেন্স লাস্ট যদি আমরা FY25-এর H2টা দেখি, এই H2তে অনেকেই আছে, যারা অনেক এনবিএফসি ফাইন্যান্সিয়াল আছে যারা এফেক্টেড হয়েছে মানে এফেক্ট হয়েছে ডেলিকুয়েন্সির জন্য, কালেকশন এফিসিয়েন্সির জন্য, তারপর ম্যাক্রো ইকোনমিক খারাপের জন্য। মানে মোস্ট অফ যে এমএফআই বা আদার্স যে মাইক্রো যে এমএসএমই যে প্লেয়ারগুলো আছে, মোস্ট এমএসএমই প্লেয়ার এফেক্টেড হয়েছে, এবং তাদের ক্রেডিট কস্ট তার মধ্যে পড়ে, এবং এও একটা হাউজিং ফাইন্যান্স হয়ে, এও একটা ইন্ডেক্সে হয়ে এফেক্টেড হয়েছে H2-তে। এবার H2-তে এফেক্ট হলে কি হবে? এর ধীরে ধীরে এর ইমপ্রুভমেন্ট করছে, কালেকশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করছে, যে এনপিএ এটাও ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি যদি বলি মানে যে জিএনপিএ লাস্ট কোয়ার্টার মানে Q4 FY25-এর যে জিএনপিএ ছিল 1.84%, সেটা এই কোয়ার্টারে জিএনপিএ হয়েছে 1.65%, মানে ইমপ্রুভমেন্ট মানে কালেকশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যে এনপিএ যেটা এই কোয়ার্টারে 1.13%, সেটা আগের কোয়ার্টার মানে Q4 FY25-এ সেই এনপিএটা ছিল 1.40%, মানে নেট এনপিএটা যেটা এই কোয়ার্টারে, যেটা 1.13%, যেটা আগের কোয়ার্টারে ছিল 1.4%। তাই নেট এনপিএটাও ইমপ্রুভমেন্ট হয়েছে, জিএনপিএটাও ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার আছে যে ডিপিডি প্লাস, মানে জিরো প্লাস ডিপিডি প্যাকেটে, সেটা 5.14%, 18%। আর এটা কোয়ার্টার অন কোয়ার্টার অলমোস্ট স্টেবল, মানে সেটা আগের কোয়ার্টার অলমোস্ট 5.1, আর এটা যে কোয়ার্টার অন কোয়ার্টার যে সামথিং স্লাইডলি ইনক্রিজ হয়েছে Q4 to Q1। তার মেন রিজন হচ্ছে আরবিআই এর যে অ্যাকাউন্ট, মানে টেলিকম যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো ইএমআই দিচ্ছে না, তার অ্যাকাউন্ট মানে তার ক্যালকুলেটিং এর রুলস সামান্য চেঞ্জ হওয়ার জন্য এই যে পার জিরো প্লাস ডিপিডি এইটা স্লাইডলি বেড়েছে। তবে ম্যানেজমেন্ট একটা কথাই বললে, আমাদের কালেকশন এফিসিয়েন্সি কোয়ার্টার অন কোয়ার্টার ইমপ্রুভ হয়েছে। এবার আসি যে এই টোটাল যে ম্যানেজমেন্টের কমেন্ট্রিতে আসল কথা হচ্ছে কি, লাস্ট আমরা যদি তিনটে করে মানে Q3 FY25 একদম পিক মানে কালেকশন এফিসিয়েন্সি খারাপ হয়েছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছে, পিক। আস্তে আস্তে এটা ইমপ্রুভ হতে এখন Q1-এ গিয়ে একদম এই বটম আউট হয়ে গেছে। এবার মেন ফোকাস হবে মানে যে পিক হয়েছিল, যে অ্যাকাউন্ট কালেকশন এফিসিয়েন্সি খারাপ হয়েছিল, বা যে যে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়েছিল, সেটা এখন বটম আউট হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট বারবার বলছে এবার আমরা ফিউচারের দিকে গ্রোথে ফোকাস করবো। গ্রোথে ফোকাস করতে গেলে কি লাগবে? গ্রোথে ফোকাস করলে মানে এই ফাইন্যান্সিয়ালি মানে র মেটেরিয়াল হচ্ছে ক্যাপিটাল, তাদের ক্যাপিটাল লাগবে, এবং ক্যাপিটাল গঠনের জন্য ম্যানেজমেন্ট কি তাহলে ক্যাপিটাল ওর জন্য যারা ম্যানেজমেন্ট বলছে এনসিডি 50 crore এনসিডি নন কনভার্টেবল ডিবেঞ্চার, তারপর হচ্ছে বরোইং লিমিট বাড়ানোর কথা বলছে, যেটা বরোইং লিমিট এখন 700 crore আছে, সেটা বাড়িয়ে
1000 করার কথা বলছে। তারপর হচ্ছে কস্ট অফ বরোইং কমানোর কথা বলছে, মানে যেটা কস্ট অফ বরোইং কী হবে, এখন কস্ট অফ বরোইং যেরকম 12.50%, সেটা কমিয়ে আরও 25 to 50 বেসিস পয়েন্ট কমানোর কথা বলছে, কমাবে সে ক্রেডিট রেটিং আপগ্রেডের মাধ্যমে। তারপর হচ্ছে পাবলিক সেক্টর, যেরকম পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো থেকে বরং মানে যত পারছে নিজের লাইবিলিটি প্রোফাইল ডেভেলপ করার চেষ্টা করছে, কারণ পরবর্তীকালে মানে নিয়ার ফিউচার ম্যানেজমেন্ট ফোকাস এখন গ্রোথে। যে অ্যাসেট কোয়ালিটি খারাপ হচ্ছে সেটা এখন বটম আউট হয়ে গেছে এই কোয়ার্টার, মানে Q1 FY26 বটম আউট হয়ে গেছে। এবার মেন ফোকাস হবে গ্রোথ। এবার আসি যে গ্রোথ যে বললো, তাহলে এটা আদৌ কি হচ্ছে যদি আমরা দেখি, মানে Q1 FY26 টোটাল লোন ডিসবার্সমেন্ট হয়েছে কত, অলমোস্ট 21 কারোর, আর যদি দেখি এই জুলাই, মানে জুনের পর জুলাই আগস্টের হাফ, মানে কলটা হচ্ছে আগস্টের হাফে, মানে অলমোস্ট 15-16 আগস্টের টাইমে, মানে অলমোস্ট দেড় মাস অলরেডি 21 কারোর ক্রস করে দিই, মানে 21 কারোর ক্লোজ টু 21 কারোর হয়ে গেছে বললো, মানে যেটা একটা কোয়ার্টার, মানে জুন কোয়ার্টার, মানে Q1 21 কারোরের ডিসবার্সমেন্ট হয়েছিল, সেটা মাত্র 15 দিনে সেই 21 কারোরটা, মানে সেই 15 দিনে সেটা হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত, মানে 45 দিনে হয়ে গেছে, তাহলে এখনো পড়ে আছে 35 দিন, তাহলে ডিসবার্সমেন্ট তো বাড়ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে ডিসবার্সমেন্ট বাড়ছে। এবার আছে মানে ডিসবার্সমেন্ট বাড়লে কী হবে, এর যে এটা মানে এর যে ডিসবার্সমেন্ট বাড়লে এর যে একটা মেন যে ম্যানেজমেন্ট একটা কথা বললো, এর যে মেন ফোকাসটা হচ্ছে যে ডিসবার্সমেন্ট বাড়লে তো হবে না, কস্ট অফ বরিংটাকেও কমাতে হবে। কস্ট অফ বরিং মানে না কমালে, মানে এখন যে কস্ট অফ বরিং মানে এর যে অ্যাসিড কোয়ালিটি বা এর যে গ্রোথ কমে গেছে, মেন রিজন কি, একটা হচ্ছে অ্যাসিড কোয়ালিটি খারাপ হয়েছিল, আর এখনও সেই স্পিডে গ্রো করতে হবে, তার মেন কি এখন কস্ট অফ বরিং খুব হাই, মানে অলমোস্ট 12.55%, মানে একটা অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স যদিও এক খুবই স্মল প্লেয়ার, যার জন্য একে হয়তো এত হাই কস্টের লোন নিতে হয়, আর এর কস্ট অফ বরিং অলমোস্ট 12.50%, 50 to 12.75%, 12%। মেন রিজন ম্যানেজমেন্ট বলছে যে আমাদের কস্ট অফ বরিং কমাতে হবে, কস্ট অফ বরিং না কমালে হয়তো সেই স্পিডে আর গ্রো করতে পারবো না। কারণ কস্ট অফ বরিং কমার জন্য ম্যাম কী বলছে, যে আমরা কস্ট অফ বরিংয়ের জন্য ক্রেডিট রেটিং আপগ্রেডের কথা ভাবছি, যদি ক্রেডিট রেটিং আপগ্রেড হয় তাহলে হয়তো আমাদের 25 to 50 বেসিস পয়েন্ট কস্ট অফ বরিং কমবে। আর যদি আপগ্রেড না হয়, মানে যদি আপগ্রেড হয়, তারপর ক্রেডিট রেটিং আপগ্রেড হলে কী হবে, পাবলিক সেক্টর ব্যাংক, মানে যদি ক্রেডিট রেটিং আপডেট হয়, যে পাবলিক সেক্টর বা প্রাইভেট ব্যাংক আছে, তারা ক্রেডিট রেটিং থেকেই তো লোনটা দেয় একটা কোনো কোম্পানিকে, মানে কোনো একটা ফাইন্যান্সিয়াল বা যে কোনো একটা কোম্পানিকে ক্রেডিট রেটিং থেকে লোনটা দেয়। এবার সেই ক্রেডিট রেটিং আপগ্রেড হলে অটোমেটিক যে ব্যাংকের থেকে লোন নেবে, প্রাইভেট, মানে এর মেন ফোকাস এখন হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, যে পাবলিক সেক্টর ব্যাংকের থেকে লোন নেবো, যদি পাবলিক সেক্টর ব্যাংকের থেকে লোনটা নেয়, সেই পাবলিক সেক্টর ব্যাংকেরও রেটটা কমে যাবে, কারণ ক্রেডিট রেটিং আপগ্রেড হয়েছে। ক্রেডিট রেটিং আপগ্রেড হলে কস্ট অফ বরিং অটোমেটিক পাবলিক সেক্টর ব্যাংক থেকেও কমে যাবে, মানে এটাই বলছে ক্রেডিট রেটিং আপগ্রেড হলে যে আদার্স যে পাবলিক সেক্টর ব্যাংক বা আদার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নেয়, ক্রেডিট আপগ্রেড হলে ওই দুটোর কস্ট অফ বরিং কমে গেলেই আশা করছি 25 to 50 বেসিস পয়েন্ট কস্ট অফ বরিং কমে যাবে। তাই মেন ট্রিগার হবে যে ক্রেডিট আপগ্রেডটা আনা, আর ক্রেডিট আপগ্রেড এলেই অটোমেটিক যেখান থেকে লোন নেয় ফাইন্যান্স পাবলিক সেক্টর বা প্রাইভেট ব্যাংক, অটোমেটিক মানে এর ফোকাস পাবলিক সেক্টর ব্যাংকের থেকে পরবর্তী লোন নেওয়া, তাহলে পাবলিক সেক্টর ব্যাংকের কস্ট অফ বরিং যে একে যে কস্টে ফান্ড দিত, মানে যে কস্ট অফ বরিংয়ের ফান্ড দিত, সেই কস্টটা কমে যাবে 25 to 30 বেসিস পয়েন্ট, 25 to 50 বেসিস পয়েন্ট কমে যাবে। এবার কস্ট অফ বরিং ম্যানেজমেন্ট একটা কথা বলে, যদি মানে আমরা এখন হ্যাপি আছি, মানে একটা কথা একবার বলছে কস্ট অফ বরিং কম, আবার বলছে যে আমরা 12.50 বেসিস পয়েন্ট to 12.75 বেসিস পয়েন্ট হ্যাপি, হ্যাঁ মানে আমরা এখন খুশি আছি। তার যতক্ষণ মানে এই স্প্রেড, মানে যে কস্ট অফ বরিংয়ের ফান্ড তুলছে, মানে কস্ট অফ ফান্ড বরিংয়ের ফান্ড তুলছে যে কস্টে, আর যে কস্টে লোন দিচ্ছে, মানে কোনো একটা বড় আর্কার যদি এর এখনো পর্যন্ত, মানে আমি এটা ক্লিয়ার হলুম, এটা পুরো মানে পিভিটিতে লেখা ছিল যে কত ইল্ডটা মানে কত পার্সেন্টেজের লোনটা কাস্টমারকে দিচ্ছে, সেই ইল্ডটা আমি দেখতে হয়, তবে হয়তো পাস্টের পিপিটি দেখলে আমি পেয়ে যাবো যে ইল্ডটা কত, কিন্তু রিসেন্ট ইল্ড কত চলছে ওটা ম্যানেজমেন্ট পিপিটিতে দেয় না বা প্রেস রিলিজেও দেয় না। যাক, ও বলছে যে যতক্ষণ এই স্প্রেডটা চলবে, মানে ইল্ড অ্যান্ড কস্ট অফ ফান্ডের মাঝখানে পার্সেন্টেজটা, ততক্ষণ আমরা খুশি আছি। তবে ফোকাস কস্ট অফ বরিং কমানো। দেখো এবার আসি যে সব কিছু হলো গাইডেন্স কিন্তু ভালো, মানে কিন্তু
গাইডেন্স ভালো হলে মানে এই যে অপটিমিস্টিক মানে ফিউচার গাইডেন্স কি, এবার থেকে ওরা গ্রোথে ফোকাস করবে, যেটা যা হওয়ার হয়ে গেছে। Q1 অলমোস্ট বটম আউট হয়ে গেছে। বটম আউট হয়ে গেলে আর মানে জুলাই থেকে যে ডিসবার্সমেন্ট আমরা দেখলাম, যেটা আগের কোয়ার্টারে মাত্র Q1 টোটাল 21 করা ছিল, সেটা অনলি জুলাই টু আগস্টের হাফে গিয়ে 21 করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখনও 1.5 মাসের মতো পড়ে রয়েছে। তাহলে 1.5 মাসের মতো পড়ে সেরকম 21 কারোরই কন্টিনিউ হয়, তাহলে Q1 ডিসবার্সমেন্ট অলমোস্ট ডবল হয়ে যাবে যদি 21 কারোরই পরের 15 দিনে করে, এই পরের 45 দিনে করে। কিন্তু যে হারে ম্যানেজমেন্ট ডেভেলপিং মানে নিজের লাইবিলিটি প্রোফাইলটাকে বাড়াচ্ছে, যেরকম 50 কারোরের নন কনভার্টেবল ডিভাঞ্চার নিচ্ছে, তারপর অথরাইজ ক্যাপিটাল বাড়াচ্ছে, যেটা অথরাইজ ক্যাপিটাল এখন 50 কারোর, সেটা 125 কারোর করার কথা বলছে। তারপর এই কোলেন্ডিং করার কথাও বলছে, যে একটা বিস্টু বলে একটা হাউসিং ফাইন্যান্স হবে, তার সাথে মিলে কোলেন্ডিং করার কথা বলছে। তারপর হচ্ছে বড়োইং লিমিট বাড়াবে, যারা 700 কারোর তো 1100 কারোর করবে। তাই সবই ভালো মানে সবই ভালো। কি জন্য বলছি, মানে পরবর্তী ফোকাসটা গ্রোথের দিকে হবে, মানে যা হওয়ার হয়ে গেছে, মানে এবার হচ্ছে গ্রো করবে। মানে যেরকম আমি কিছু কমেন্ট যদি বলি, নাও উই ওয়ান্ট টু গ্রো আওয়ার ডিসবার্সমেন্ট এগেন, যা হওয়ার হয়ে গেছে, মানে একটা কমেন্ট যেটা বললাম। মানে এবার হচ্ছে আর একটা যদি কমেন্ট বলি, যেরকম উই ওয়ান্ট টু রিবিল্ড আওয়ার মোমেন্টাম এগেন, যেটা আগের কোয়ার্টারে মানে আগের ইয়ারে H2 গিয়ে থেমে গেছিলো, যেটা আগের মানে এই যে কমেন্টটা যদি দেখি, মানে H2 যেরকম আগের FY25 Q3 Q4 গিয়ে অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার জন্য সেই লো ডিসবার্সমেন্ট মোমেন্টটা নষ্ট হয়ে গেছিলো। কারণ অ্যাসেট কোয়ালিটি খারাপ করে আগে থেকে কালেকশন করতে হবে, ডিসবার্সমেন্ট তো দূরের কথা, আগে থেকে কালেকশন করে টাকাটা তুলতে হবে, তারপর তো ডিসবার্সমেন্ট করবে। তার জন্য এটাই বললো, যেটা আগের ইয়ারের H2 গিয়ে আমাদের সেই গ্রোথ মোমেন্টামটা নষ্ট হয়ে গেছিলো, সেটা নাও এবার আমরা ফোকাস করবো। এবং বললো সেই গ্রোথটা লার্জলি মানে বেশিরভাগই সেই ডিসবার্সমেন্ট গ্রোথটা আসবে FY26 H2 মানে Q3 Q4 গিয়ে সেই গ্রোথটা আমরা ভালোভাবে দেখতে পাবো। সব ভালো লাগলো, কিন্তু ম্যানেজমেন্টের কিছু কমেন্ট আছে, মানে যেটা যেমন মানে স্টার হাউজিং ফাইন্যান্স দেখো, যদি পাস্টে যদি দেখো কিছু 3-4টে কোয়ার্টার আগের অলমোস্ট 60-65% 80% আরও গ্রো করেছে। কিন্তু সেই ম্যানেজমেন্ট আজ বলছে আমরা এগোবো, মানে আমরা দৌড়াবো, আমরা গ্রোথ করব, কিন্তু হেঁটে মানে ওয়ার্কিং স্লোলি, মানে ধীরে ধীরে গ্রো করবো, নট রানিং, মানে আমরা দৌড়াবো না। যেটা আগে মানে এই কিছু কমেন্ট এগুলো ইনভেস্টরদের সেন্টিমেন্টকে এফেক্ট করে। কি জন্য বলছে, মানে সবাই চাইবে যে স্পিডে গ্রো করছিল সেই স্পিডটা আবার ফিরে আসুক। তো এই যখন বলছে যে আমরা সেই স্পিডে গ্রো করবো না, যেমন আরেকটা কমেন্ট মানে পাস্টে মানে FY25 অলমোস্ট H1 বা FY24 লাস্টের দিকে বা এর দিকে, বা যেখানে যখন অলমোস্ট 50-60% হারে গ্রো করছিল পার কোয়ার্টার, তখন ম্যানেজমেন্ট কি বলছে, পাস্টে আমরা প্রতি পার মান্থ 40-50 কারোর ডিসবার্সমেন্ট করেছি, পার মান্থ 40-50 কারোর ডিসবার্সমেন্ট করেছি। কিন্তু নাও মানে এখন ওই ফরওয়ার্ড মানে এই FY26 এর এই যে এখন Q2 চলছে বা H2 যে আসবে FY26 আমরা এখন ক্যালিব্রেটেড ওয়েট, মানে সেই স্পিডে হয়তো মানে যে ক্যালিব্রেটেড ওয়েট, যদি আমরা এর মিনিংটা বুঝি, আমরা এখন বুঝে শুনে ডিসবার্সমেন্ট করবো। তাহলে এই দুটো কমেন্ট আমাকে একটু এফেক্ট করলো। যদি ম্যানেজমেন্ট বলতো যে আমরা আবার সেই পাস্টের মতো যে 50-60% আর গ্রো করছিলাম, সেই গ্রোথটা আমরা ফিরে আনবো আবার উইথ অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করে, কিন্তু সেই ম্যানেজমেন্ট আজ বলছে সেই গ্রোথটা হয়তো হবে না, আমরা মানে সেই স্পিডে আর গ্রো করবো না। মানে যে দুটো কমেন্ট আমি নোট করেছি, এই দুটো কমেন্টেই বলা যাচ্ছে সেই স্পিডে হয়তো আর গ্রো করবে না। এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট। এবার দেখা যাক কী হয়, এক্সিকিউশনের উপর ম্যাটার করছে। এবার কিরম স্পিডে গ্রো করলো, মানে সেই স্পিডে যদি গ্রো না করে হয়তো এই স্টকটাকে চলতে একটু সমস্যা হবে। মানে চলতে মানে হ্যাঁ অ্যাসেট কোয়ালিটি বেটার হলে হয়তো অ্যাসেট কোয়ালিটি আরও বেটার হলে তারপর গ্রোথ ফিরে এলে হয়তো চলবে, কিন্তু যে স্পিডে চলছিল সেই স্পিডে না চললে মানে এক্সিস্টিং ইনভেস্টর বার হয়ে যাবে, যারা মানে যারা সেই গ্রোথ ভেবে যে রয়েছে, যে 50-60% 80% আবার হারে সেই স্পিডে আবার গ্রো করবে, সেই গ্রোথটা যদি না আসে এটা চলে একটু প্রবলেম হবে। যাক আমি প্রাইসের দিকে যাচ্ছি না, কিন্তু গ্রোথ ম্যাটার করে। যে স্পিডে গ্রো করছিল সেই গ্রোথটা যদি ফিরে আসে এটাই কিন্তু বেটার, কিন্তু সেই স্পিড হয়তো আর হবে না। মানে ম্যানেজমেন্টের দুটো কমেন্টই বলে দিচ্ছে, আর ম্যানেজমেন্ট বারবার বলছে যে এবার আমরা যেটা 40-50 পার মান্থ করতাম, এখন বলছে আমরা ডিসবার্সমেন্ট করবো মোর, মানে বুঝে শুনে এবার ডিসবার্সমেন্ট করবো, অত স্পিডে আমরা গ্রো করবো না, আমরা হাঁটবো দৌড়াবো না, যেটা কিছু কমেন্ট আমি নোট করেছি। এগুলো একটু কনসার্নিং ব্যাপার, বা দেখা যাক কী হয়। তবে
তবে গ্রোথের দিকে ফিরে আসছে, মানে এই Q1 FY26টা অলমোস্ট বটম আউট হয়ে গেছে, অ্যাসেট কোয়ালিটি অলমোস্ট ঠিক হয়ে গেছে, কালেকশন বেড়ে গেছে। আর দেখা যাক কি হয়, গ্রোথে তো ফোকাস করবে বলছে। ওকে, বাই।